কি হয়েছে? আইমান আমতা আমতা করে বলে। ওই আনমনে হাঁটতে গিয়ে ভুলে করে পা পিছলে মোড়ের ছোট্ট ড্রেনে পড়ে গিয়েছিলাম। হাতে পায়ে অল্প ব্যথা পেয়েছি। আগুন ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে বলল। আমার কেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলছিস। সত্যি করে বল কি হয়েছে। পরে যদি আমি জানতে পারি তুই আমাকে মিথ্যা বলেছিস, বুঝতেই তো পারছিস তোর কি হাল করব। দমে গেল আইমান, শুকনো ঢোক গিলল, কাচুমাচু হয়ে মুখটা কালো করে উত্তর দিল। হ্যাঁ, কি আর বলবো, দুঃখের কথা। মাইশা বলেছে দেখা করবে। এত সকালে ফোন করায় ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপার, সেই জন্য দেখা করতে গিয়েছিলাম। আসার সময় কলেজের অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল, সেগুলো নিয়ে আসতে বলছিল। বাড়ি থেকে বের হওয়ার পর কলোনির মোড়ে ওই যে গুলটে কাকুর বাড়িটা আছে না, সেখানে আসতেই একটা ছবি হাত ফসকে পড়ে গিয়েছিল। বাতাসে উঠে ছবিটা গুলটে কাকুর বাড়ির সামনে পড়ল। সেখানে তার বউ দাঁড়িয়ে ছিল। আমি ওনাদের বাড়ি, ওনার বউ, গুলটে কাকুকে খেয়াল করিনি। আমার কাছে ছবিটা নেওয়া জরুরি ছিল। গুলটে কাকুর বউয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে। আমি গিয়ে ভদ্রভাবে বললাম, ভাবি কাপড়টা উঠান, ছবি তুলবো। ব্যাস, বাকিটা ইতিহাস। ইতিহাসটা শুনতে চাচ্ছি। তারপর কি হলো? আঘাত পেলি কি করে? তোকে মেরেছে? আইমান কাঁধ উঠিয়ে বাঁকা হেসে ভাব নিয়ে বলল। আমাকে মারবে এত সাহস এই মহল্লার কারোর আছে? গুলটে কাকু আমার কথা শুনে টি শার্টের কলার ধরে শাসিয়ে বলে, ফাজিল ছেলে, আমার বউয়ের কাপড় উঠাতে বলিস? তোর ভাইকে বিচার দেব। আমি ওনার থেকে কলা ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম। উনি মেনে নিয়েছে। না জেনে কলার ধলায় শালাকে ইচ্ছা মতন কয়েকটা ঘা দিতে ইচ্ছে করছিল। নিহাত ওনার মেয়েকে লাইন মারি, সেই জন্য ছেড়ে দিয়েছি। কি বললি? আইমান চমকে যায়, কি বলতে কি বলে ফেলেছে। মেঘে হেসে বলল। বলেছিলাম ছবিটা নিয়ে আসার সময় পাগলা কুকুর তাড়া করেছিল। দৌড়ে সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পড়ে পায়ে হাতে কিছুটা চোট পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। রাখছি এখন। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো আইমান। বিড়বিড় করে বলল। এই পাগলা কুকুর যেই সেই কুকুর না ব্রো, এটা হলো ওই বদহারামি পাগলা গুলটে কাকু। ছবি নিয়ে ওনার মেয়ে কেমন আছে সেটা জিজ্ঞেস করতেই লঙ্গি কাছাড় দিয়ে কাঠের লাকড়ি নিয়ে দৌড়ে আসছিল মারার জন্য। শালা, একটু তো সময় দে, সুদে আসলে সব শোধ করে দেব। আয়মনকে মারতে আসা, হ্যাঁ? আমাকে তো চিনো না চান্দু। এখন থেকে হারে হারে টের পাবে আয়মন কি জিনিস। আগুন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মিনা সকালে নাস্তা তৈরি করে রেখে গিয়েছিলেন। নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মোমকে ঘুম থেকে ডেকে তুলে মিনার চলে যাওয়ার কথাটা জানায়। মোম কিঞ্চিত মন খারাপ করলেও আইমানের অ্যাক্সিডেন্টের কথা শুনে আর রাগ করলো না। আগুন দুপুরে রান্না করতে নিষেধ করে দিয়েছে। বলেছে আজকে সে দুপুরের দিকে বাসায় চলে আসবে, আর আসার সময় খাবার নিয়ে আসবে। যতদিন না কাজের লোকের ব্যবস্থা করা যাচ্ছে ততদিন বাইরের খাবার খাবে। মোম আগুনের কথা শুনতে নারাজ। ও বলেছে ও রান্না করবে। মোম জানে আগুন বাইরের খাবার খেতে পারে না। তাছাড়া মোম রান্না করতে পারে, বেশি একটা না পারলেও যতটুকু পারে নিত্যদিনের কাজ চালিয়ে নেওয়া যাবে। সকালে তেমন কাঁচা বাজার পাওয়া যায় না, তবুও যা পায় একজন লোককে ফোন করে আগুন বেশ কিছু কাঁচা বাজার আনিয়ে নিয়েছে। মিনা একা হাতে সেগুলো গুছিয়ে রেখেছেন। মাছ কেটে পলিথিনের মধ্যে ছোট ছোট পুটলি করে ফ্রিজে রেখে দিয়েছেন। শাকসবজিগুলো ভালো করে ধুয়ে হাজির মধ্যে রেখে দিয়েছেন। এতে শাকসবজিতে থাকা পানিগুলো আরামসে ঝরে যাবে। মোমের একা একা ভালো লাগছে না। মন খারাপ করে বারান্দায় কিছুক্ষণ বসে রইল। রুমে এসে সকালে নাস্তাটা খেয়ে নিল। রান্নাঘরে প্লেট রেখে পুরো বাসাটা একবার খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখলো। ঝাড়ু এনে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিল। রুমগুলো বালতি দিয়ে পানি এনে কাপড় ভিজিয়ে মুছে নিল। আগুনের রুমে এসে বিছানার চাদর উঠিয়ে পুনরায় ঠিকঠাক করে বিছালো। না, এই কাজের পরও সময় মনে হচ্ছে যাচ্ছেই না। আগুন বাসায় তার একটা ফোন রেখে গিয়েছে। বলেছে কোনো দরকার হলে ফোন করতে। মোমকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হয়। মোম ফোন নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে।
ইউটিউবে ঢুকে কার্টুন দেখতে থাকে। মম কিছুক্ষণ পরপর হাই তুলছে। কার্টুন অফ করে ফোনটা একপাশে রেখে সোফায় গায়ে দিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই মম ঘুমিয়ে পড়েছে। আগুন এক মনে গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ সময় আগুন নিজেই ড্রাইভ করে। মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে বাড়ির ড্রাইভারকে ডাকে। আজকেও ভেবেছিল বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাড়ির গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে যেতে বলবে। তবে ড্রাইভার আসতে আসতে সময় লাগবে। কলেজে আসতে দেরি হবে বলে আগুন নিজেও মিনাকে ড্রপ করে দিতে পারেনি। সেজন্য ট্যাক্সি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে। রাস্তার মাঝপথে আসতেই একজন বৃদ্ধ আগুনের গাড়ির সামনে এসে পড়ল। আগেও আগুন সঠিক সময়ে ব্রেক হ্যান্ডেল না করলে হয়তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে বৃদ্ধর কাছে আসে। লোকটা একটা লাঠি ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগুন তাকে থামিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, দাদু, আপনি রাস্তার মাঝখানে কেন হাঁটছিলেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এক্ষুনি তো আমার গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটি ক্ষীণ স্বরে বললেন, আমি তো চোখ ভালো করে দেখতে পাই না দাদু ভাই, চারপাশটা ঝাপসা ঝাপসা দেখি। তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? এই বয়সে এভাবে রাস্তায় হাঁটতে বের হওয়াটা আপনার উচিত হয়নি। আমি তো হাঁটতে বের হয়েছি, কিছু রোজগার বাসায় এসে বেরিয়েছি। এই বয়সে আপনি কিভাবে রোজগার করবেন? মানুষ কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে যতটুকু পায় সেটুকু দিয়েই জীবন চালিয়ে রাখতেই। আগুন অবাক হয়ে প্রশ্ন করে, ভিক্ষা করতে রাস্তায় নেমেছেন কেন? আপনার ছেলে মেয়ে নেই? কোনো আত্মীয় স্বজনও নেই? আত্মীয় তেমন নেই, আর একজন ছেলে আছে, সে তার সংসার নিয়ে ব্যস্ত। তার সংসারে কোনো রকম চলে, আমার দায়িত্ব নিবে কিভাবে? আপনার স্ত্রী কোথায়? আপনার নাতি নাতনি নেই? আমার স্ত্রী মারা গেছে অনেক বছর আগে। ছেলে ঘরে নাতে নাতনি আর চারজন, তাদের সংসার কোনো রকম টেনে টেনে চলে। আপনার ছেলে কি কাজ করে? ভ্যান গাড়ি চালায়, নিজের গাড়ি না, কোম্পানির মালিকের। সেটা দিয়ে বুঝলে জোটের মাল টানে। একদিন কাজ করে 2 দিন বসে থাকে। বসে থাকে কেন? কাজ পায় না? পায়, তবে সেরকম করে না। তার বউয়ের বাপের বাড়ি থেকে টুকটাক মাসের সরঞ্জাম এনে বৌমার সংসারের হালটা টিকিয়ে রেখেছে। ও, বলতে গেলে আপনার ছেলে একজন ভাদাইম্মা। তবে আপনার ছেলের বউসহ 4 জন ছেলে মেয়েকে নিয়ে সংসারটা দিব্যি চলছে। আর আপনাকে দুবেলা 2 মুঠো খাবার দিতে পারে না? বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সবে আমার কপাল, যখন ছিলাম শক্তি সামর্থ্য কাজে লাগিয়ে ছেলেকে নাতা নাতি ছেলের বউ খেয়েছি। এখন বয়স হচ্ছে, আগের মতন কাজ করে সংসার টাকা পয়সা দিতে পারি না। সেই জন্য তাদের চোখেও ভালো রাখতে পারছি না। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে। মনে পড়ে বাবার বলা কথাটা। রাশিদকে কাজ করতে নিষেধ করলে তিনি প্রায় বলতেন, নিজের কাজ নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কাজ করলে শরীর ভালো থাকে। আর মেইন পয়েন্ট হলো যতদিন কাজ করতে পারবো সকলের চোখে ভালো থাকতে পারবো। একবার নিজের অক্ষমতা ধরা পড়লে আপনজনও মুখ ফিরিয়ে নেয়। বাবার কথাটা কতটা সত্যি আর সেটার মর্ম কতখানি আগুন আজ বুঝতে পারল। যদিও সবাই এক না, তবে তিক্ত হলেও এটাই বাস্তব। আর এটাই চরম সত্যি। আগুন পকেট থেকে 1000 টাকার 2টা নোট বের করে বৃদ্ধের হাতে তুলে দিল। বলল, দাদু, এটা রাখুন, যেটা মন চাই কিনে খাবেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। কোথায়? আমার এক বন্ধু আছে, তাদের ছোটোখাটো একটা বৃদ্ধাশ্রম আছে। সেখানে ভালো যত্নার্থী পাওয়া যায়। সেখানে গেলে আপনাকে রাস্তায় ভিক্ষা করতে নামতে হবে না। খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে। আমিও না হয় মাঝে মাঝে গিয়ে আপনার সাথে দেখা করে আসবো, যাবেন? যাবো দাদু ভাই। আগুন হাতে থাকা ফোনটা নিয়ে পরিচিত একটা নাম্বারে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বৃদ্ধর কথাটা তাকে বুঝিয়ে বলল। কথা শেষে আগুন একটা রিক্সা ডেকে বৃদ্ধ দাদুকে সেটাতে উঠিয়ে দিল। রিক্সাওয়ালাকে ভাড়ার টাকা মিটিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে বলল, এই ঠিকানায় যেন বৃদ্ধকে পৌঁছে দেওয়া হয়। আগুন বৃদ্ধর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির কাছে ফিরে আসে। গাড়ির দরজা খুলতেই পেছন থেকে নাইমা ডেকে ওঠে, আগুন, কলেজে যাচ্ছিস বুঝি? আমিও হসপিটালে যাচ্ছি, আমাকে ড্রপ করে দিবি? আজকে গাড়ি আনিনি, না করিস না প্লিজ। আগুন ভুকুচকে নাইমার দিকে তাকায়। হাত ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর তো আরও আধা ঘন্টা আগে হসপিটালে থাকার কথা ছিল। এখানে কি করছিস? নাইমা আগুনের থেকে পুরোপুরি পারমিশন না নিয়েই গাড়িতে উঠতে উঠতে বলল, আরে কিছু কাজে এসেছিলাম, চল এখন যাওয়া যাক। আগুন গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। নাইমার হসপিটালের পরই আগুনের কলেজ, তাই আর নিষেধ করলো না। নাইমা নিজের মতো বলিয়া ওড়াচ্ছে। আগুন কিছু বলছে না, চুপ করে ড্রাইভ করছে। হঠাৎ গাড়ি চালানো থামিয়ে দিতেই নাইমা জিজ্ঞেস করলো, কি হলো?
তোর হসপিটালে চলে এসেছি। নাইমা দেখলো তার হসপিটালের গেট, মন খারাপ করে বলল, এত তাড়াতাড়ি এসে গেলাম। তুই হয়তো ভুলে যাচ্ছিস, মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিলি। কথা না বাড়িয়ে জলদি গাড়ি থেকে নাম। তুই আজকে কলেজ থেকে কখন ফিরবি? সেটা জেনে তুই কি করবি? বল না। দুপুরে। তাহলে আজকে একসাথে লাঞ্চ করি প্লিজ। সম্ভব না। কেন? সময় নেই। তুই তো নিজের ফ্ল্যাটে ডেট করছিস, তাহলে কি প্রবলেম? প্লিজ চল, ব্যস্ততার জন্য তো সময় হয় না, আজকে অন্তত চল প্লিজ প্লিজ। এতবার বলায় আগুন না করতে পারলো না। ভাবলো এই সুযোগে ওর বিয়ে করার ব্যাপারটাও ঠান্ডা মাথায় নাইমাকে বুঝিয়ে বলা যাবে, সেজন্য রাজি হয়ে গেল। লাঞ্চ টাইমে নাইমাকে সাথে নিয়ে কলেজে থেকে কিছুটা দূরে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো আগুন। সেখানে গিয়ে পরিচিত কয়েকজন ফ্রেন্ড এবং তারই কলেজের একজন কলিগের সাথে দেখা হয়ে গেল। আগুন তাদের সাথে কুশল বিনিময় করলো। সবাই এক টেবিলেই বসেছে। আগুনের পাশের চেয়ারটায় নাইমা বসেছে, ইচ্ছে করেই বসেছে যাতে আগুনের কাছাকাছি থাকতে পারে। খাবার অর্ডার দিয়ে সবাই মিলে গল্প করা শুরু করে দিয়েছে। আগুন তেমন কিছু বলছে না, শুধু হেসে হেসে তাদের কথার জবাবে হ্যাঁ বলে উত্তর দিচ্ছে। খাবার আসতেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। নাইমা খাচ্ছে আর চোখে আগুনের দিকে বারবার তাকাচ্ছে। আগুনের কলিগ রাফি ব্যাপারটা খেয়াল করেছে, ওদেরকে প্রায় সময়ই একসাথে দেখেছে সে। রাফি ভেবেই নিয়েছে নাইমা আগুনের গার্লফ্রেন্ড। রাফি মনে মনে নাইমাকে খুব পছন্দ করে, তবে কখনো বলার সাহস হয়ে ওঠেনি। নাইমার তাকানোতে আগুনের অস্বস্তি হচ্ছে, সেও কিছু বলতে পারছে না। ফ্রেন্ডসরা আছে এখানে, ধমক দেওয়াটা বেমানান। ভেবেছিল মোমের কথাটা নাইমাকে জানাবে, তবে এখন আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আজকে বরং থাক, অন্যদিন বলা যাবে। কই মাছের কাঁটা বাঁচতে বাঁচতে আগুনের এক বন্ধু বলল, কিরে আগুন, তোর মনের আগুন জ্বলবে কবে? সেই সাথে তোর বংশের বাতি জ্বলবে কবে? আরে বয়স তো কম হলো না, প্রায় 30 হতে চললো। বিয়ে করবি কবে? আমরা বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলাম, আর তুই এখনো লাইফ পার্টনার কেমন চাস সেটাই ডিসাইড করতে পারলি না। আমার বয়সী মেয়েরাই এখনো বিয়ে করার নাম নিচ্ছে না, সেখানে আমি তো ছেলে। আগুনের কথায় নাইমা বিষম খেলো। আগুন কি তাকে মিন করে কথাটা বলল? নাইমা বলল, হয়তো সেই মেয়েরা তোর মতো কোনো হিরোর অপেক্ষায় আছে। আশেপাশে ভালো করে নজর রাখ, ঠিক বুঝতে পারবি। আগুন ফিচেল হাসলো। প্রতি উত্তরে কিছু বলল না, খাবারে মনোযোগ দিল। রাফি বলল, তা আগুন সাহেব, কোনো মেয়ে পছন্দ আছে নাকি? হ্যাঁ আছে। আগুনের কথায় নাইমা খুশি হলো, নিশ্চয়ই তার কথা বলছে। নাইমা কপালের সামনে আসা চুলগুলো কানের পিঠে গুছে চেয়ারটা আর একটু টেনে আগুনের কাছাকাছি বসলো। মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা সেই ভাগ্যবতী রমণীটি কে শুনি? আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কে বুঝি? আগুন ঠোঁট কামড়ে হাসে, চোখের সামনে ভেসে ওঠে মোমের স্নিগ্ধ মুখশ্রী। কণ্ঠ খাদে এনে বলল, না, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে সে নেই। সে তো প্রাণঘাতী এক কন্যা, আমার মনের আঙিনায় তার বসবাস। চোখ বুঝলেই হৃদয়ের আয়নায় ভেসে ওঠে তার ছোট্ট নিষ্পাপ মুখ। এই পর্যায়ে নাইমার মুখশ্রী বদলে গেল। সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, তার মানে তোর আগে থেকে তাকে পছন্দ ছিল? কোথায়, কখনো তো বলিসনি। অনেক আগে থেকে পছন্দ থাকলে তো বলতাম। রমণীটি বক্ষস্থলে জায়গা করে নিয়েছে সপ্তাহখানেক হলো। নাইমা অবাক হয়ে বলল, কি বলছিস? আগুন শব্দ করে হেসে ফেলল। টিস্যু দিয়ে হাত মুছে বলল, মজা করছিলাম। আমার লেট হচ্ছে, ফিরতে হবে, আসছি। নাইমার মনে খটকা লাগলো। আগুন মজা করছে বিষয়টা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা সত্যি আগুনের জীবনে অন্য কোনো নারী নেই তো? থাকলে তাকে জাস্ট খুন করে ফেলবে ও। আগুন গাড়ির চাবি হাতের এক আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। তখনই মনে পড়লো মোমের কথা। ও তো বলেছিল দুপুরে চলে আসবে, রান্না করতেও নিষেধ করেছিল। যদিও মোম বলেছে সে রান্না করবে। আগুন ভাবলো হয়তো মোম রান্না করেছে। খেয়ে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা যে ঘুম কাতরে, তবুও রেস্টুরেন্টে পুনরায় গিয়ে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। দোকান থেকে কিছু চিপস আর চকলেট কিনে নিল। বাড়িতে থাকতে ময়ূরী মোমকে চকলেট খেতে দিয়েছিল। আগুন সেটা দেখেছিল। মেয়েটা কত তৃপ্তি করে খেয়েছিল। হয়তো চকলেট তার খুব পছন্দ, সেজন্যই এগুলো কিনে নিল।
মোম দুপুরে রান্না করেনি, ক্ষুধায় পেট চোচো করছে। ঘুমিয়ে পড়ায় বুঝতেই পারেনি এত বেলা হয়ে যাবে। যখন জেগেছে তখন প্রায় দুপুর 1:30টার কাছাকাছি। মূলত আজান দেওয়ার উচ্চ ধ্বনিতে মোমের ঘুম ভেঙেছে। আর মোর ভেঙে ঘুম থেকে উঠে পড়ে, গোসল করে জোহরের নামাজ আদায় করে নেয়। ঘড়ির দিকে চেয়ে দেখে 2টা বেজে গিয়েছে। আগুন বলেছিল এ সময় চলে আসবে। মোম ভেবেছিল রান্না করবে, দেরি হওয়াতে রান্নাটা করা হলো না। তাছাড়া আগুন বলে গিয়েছিল আসার সময় খাবার নিয়ে আসবে, সেজন্য রান্না করায় আগ্রহ হলো না। অপেক্ষা করতে থাকে আগুনের জন্য। তবে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। সকালে শুধু একটি রুটি খেয়েছিল চিনির পানিতে ভিজিয়ে। আলু ভাজি, ডিম ভাজি ছিল, সেগুলো খাইনি। মোম ডিম খেতে পছন্দ করে না। বাড়িতে থাকতে মোমের মা আতিফা বানু এ নিয়ে কত কথা শুনিয়েছে। আজকে আলু ভাজি খেতে ইচ্ছে করেনি, তাই চিনির পানিতে ভিজিয়ে খেয়েছে। মোমের পেটে হালকা চিনচিন ব্যথা করছে। 3:30 বেজে গিয়েছে। আগুনের বাসার 3:30 বেজে গিয়েছে। আগুনের আসার কোনো নামই নেই। কোথায় রয়ে গিয়েছে মানুষটা? মোমের এখন কান্না পাচ্ছে। যদিও বাসায় শুকনো খাবার আছে, কিন্তু সেগুলো দিয়ে তো ভাতের তৃষ্ণা মিটবে না। আগুন বাসায় আসলো 4টার দিকে। ডোরবেল বাজানোর প্রয়োজন হয়নি, কারণ আগুন দরজা বাইরে থেকে লক করে রেখে গিয়েছিল। জুতো খুলে শু ক্যাবিনেটে রেখে আশেপাশে মোমকে খুঁজল। দেখতে না পেয়ে হাতে থাকা খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে নিজের রুমের দিকে পা বাড়ালো। মোম জানালার কাছে দাঁড়িয়ে আছে। তার একটি হাত জানালার পর্দা খামচে ধরে আছে, অন্য হাতটি জানালার গ্রিলে রাখা। আগুন কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মোমের কাছে আসলো। মোম আগুনকে খেয়াল করেনি। মোমের কাঁধে এক হাত রেখে শান্ত কণ্ঠে ডেকে উঠল, দুপুরে খেয়েছো? কি রান্না করেছো আজকে? মোম হকচকিয়ে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায়। আগুনকে দেখে ছোট করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আবারও মুখ ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি রাখে। তবে আগুন স্বাভাবিক থাকতে পারল না। মোমের কান্না মিশ্রিত মুখ দেখে অস্থির হয়ে পড়ল। চোখ দুটো ফোলা ফোলা, চোখের পাতায় এখনো অতি ক্ষুদ্র বিন্দু বিন্দু পানিকণা দেখা যাচ্ছে। ছোট্ট নাকটা লাল হয়ে আছে, মুখটাও কিঞ্চিত রক্তিম বর্ণ হয়ে আছে। বুঝাই যাচ্ছে কান্না করার জন্য ফর্সা মুখের এই অবস্থা। তবে কথা হলো, মোম কেঁদেছে কেন? বাসায় একা থাকতে ভয় করছিল কি, নাকি বাড়ির কথা মনে পড়েছিল? আগুন 2 হাতের তালুতে মোমের ছোট্ট মুখটা বন্দি করে নেয়। স্নেহময় কণ্ঠে বলে, মন খারাপ? কান্না করছিলে কেন? মোম উত্তর দিল না, মাথাটা নিচু করে দিল। আবারও কান্না পাচ্ছে। চোখ দুটো জলে টলমল করছে। আগুন শান্ত কণ্ঠে বলল, মাথা তোলো। মোম গাল হতে আগুনের হাত সরিয়ে দেয়। আগুনের থেকে সরে এসে বিছানায় বসে। আগুন ভ্রুকুচকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে থেকেই ধমকে বলল, উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলবে তো? না বললে বুঝবো কিভাবে? ধমকে মোম মৃদু কেঁপে ওঠে। সেই সাথে কণ্ঠনালী ফুরে এতক্ষণের আটকে রাখা কান্নাও বেরিয়ে আসে। মোমের কান্নার আওয়াজ পেয়ে আগুন চমকে যায়। ক্রস্ত পায়ে মোমের নিকট এগিয়ে আসে। হাঁটু ভেঙে মোমের পায়ের কাছে বসে। বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের চোখের পানি মুছে দেয়। নরম তুলতুলে হাত দুটো নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, কথা বলবে না? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? রেগে থাকলে বলো। কাঁদতে কাঁদতে মোমের হেঁচকি উঠে গিয়েছে। নাক টেনে অভিযোগ জানায় কঠিন মানবের নিকট, সো সরি মম, আসলে কিছু পুরনো ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আড্ডা দিতে গিয়ে লেট করে ফেললাম। আমাকে ফোন করে বলতে পারতেন, ফোন কেন করেননি? মনে ছিল না, তুমিও তো একটিবার ফোন করতে পারতে। আমি ফোন করলে সেই সময় যদি আপনি ক্লাসে থাকেন তখন তো রেগে যেতেন, সেজন্য দেইনি। আগুন হেসে ফেলল। ড্রেসিং টেবিলে ওয়ালেটের পাশে থাকা রুমালটা এগিয়ে দিয়ে বলল, নাক মুছো। খাবার খেয়েছো? মোম রুমাল নিয়ে নাক মুছে শুকনো মুখে বলল, না। চকিতে তাকালো আগুন। উত্তেজিত হয়ে প্রশ্ন করল, তুমি এখনো খাওনি? মোম দুদিকে মাথা নাড়ালো। কেন? কি খাবো? বাসায় তো খাবার নেই। তুমি না বলেছিলে তুমি রান্না করবে? করিনি, মানে করতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। যখন জেগে উঠলাম তখন দুপুর হয়ে গিয়েছিল। ভাবলাম এই সময় তো আপনি এসে পড়বেন খাবার নিয়ে।
তাই আর রান্না করিনি। আগুনের খারাপ লাগলো। রাগ হলো নিজের উপর। কি দরকার ছিল নাইমার কথায় লাঞ্চ করতে যাওয়ার? আজ ওর জন্য বাচ্চা মেয়েটা এখনো পর্যন্ত না খেয়ে আছে। মনে মনে গিল্টি ফিল হচ্ছে। যাও, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসো, তারপর খাবার খাবে। মোম কিঞ্চিত তেরামি করে বলল। খাবো না, খাওয়ার ইচ্ছা নেই। আগুন ধমকে বলল। কথার অবাধ্যতা আমি পছন্দ করি না। মোম আর কথা বাড়ালো না। মুখ ফুলিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আগুন নিচের ঠোঁট কামড়ে মৃদু হাসলো। এই পিচ্চি বউটাকে ওর এত কেন ভালো লাগে? মুখের মধ্যে আদুরে একটা ভাব। এই যে কেঁদে মুখ লাল করে ফেলেছে, এতে তার সৌন্দর্যের আলাদা এক বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে একটু আগে মুখ ফুলালো, এতেও দেখতে কি ভীষণ চমৎকার লাগছিল। ইচ্ছে করছিল হালকা করে ছুঁয়ে দিতে, তবে দিল না। নিজের মধ্যে থাকা পুরুষালী প্রবল ইচ্ছাকে দমন করলো পিচ্চি বউয়ের কথা ভেবে। ফোনে ক্রিং ক্রিং আওয়াজ পেতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো মোম। ড্রেসিং টেবিলের উপরে থাকা আগুনের ফোনটা বেজে চলেছে অবিরত। মোম রিসিভ করার আগেই প্রথমবার কলটা কেটে গেল। মোম জানে না বলে কারো ফোন ধরা ঠিক না, সে যেই হোক। দরজা দিয়ে উকি দিয়ে দেখলো আগুন ড্রয়িং রুমে বসে কাজ করছে। কোলের উপর ল্যাপটপ, হাতে কিছু কাগজপত্র। মোম ফোন নিয়ে আগুনের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। যদি রেগে যায়? কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করে না সে। দ্বিতীয়বার কল আসতেই মোম দ্রুত রিসিভ করে সৌজন্যতা বজায় রেখে নরম স্বরে বলল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে ময়ূরী কিছুটা ঝাঁজ নিয়ে রাগী স্বরে বলল। চিনতে পারছো না? এই 2 দিনই ভুলে গেলে? মোমের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। কান থেকে ফোন সরিয়ে ফোনের দিকে একবার চেয়ে আবার কানে দেয়। আশ্চর্য হয়ে প্রশ্ন করলো। ময়ূরী আপু, তুমি? জি আমি। আমি বুঝতে পারিনি, দুঃখিত। কেন? এটা আমার নাম্বার, তুমি জানো না? না তো, আমি কিভাবে জানবো? আমি শুধু মায়ের নাম্বার চিনি। ভাইয়ের ফোনে কি আমার নাম্বার সেভ করা নেই? আছে, তবে নাম দিয়ে না, একটা ফুলের ইমোজি দিয়ে। আচ্ছা, তা কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি? তুমি কি? মোম হেসে ফেলল। মানে বলতে চাচ্ছি তুমি ভালো আছো। হ্যাঁ, কি করছো? তোমার সাথে ফোনে কথা বলছি। ময়ূরী ফিক করে হেসে ফেলল। মেয়েটা এখন তার সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। ভাইয়া কোথায়? উনি তো ল্যাপটপে কিছু কাজ করছেন। বাড়ির সবাই কেমন আছে? আয়মান ভাইয়া সুস্থ হয়েছে? মা কি করছে? আয়মান ঠিক আছে। মা নুডলস রান্না করছে, ভাইয়ের সাথে কথা বলবে? দাও। ময়ূরী মিনার কাছে গিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলল। মা, ভাবি তোমার সাথে কথা বলবে। মিনা ফোন নিয়ে মোমের সাথে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করলেন। তোমাদের মধ্যে সব ঠিকঠাক আছে তো? মোম বুঝতে পারলো না, উল্টো প্রশ্ন করলো। কোন ব্যাপারে মা? না মানে তোমাদের বিয়েটা তো হুট করে হয়ে গেছে, তাই বলছিলাম তুমি আগুনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছো কিনা, তোমাদের দুজনের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা। মোম ভেবে পাচ্ছে না কি বলবে, কি বলা উচিত। মিনা পুনরায় ডেকে উঠলেন। শুনতে পাচ্ছ? জি মা, সবকিছু স্বাভাবিক আছে। শুনে খুশি হইলাম, পরে কথা বলবো, ভালো থাকো। মিনা ফোন কেটে দিলেন। মোম মনমরা হয়ে বসে রইল। একা থাকতে দম বন্ধ লাগছে। বসা থেকে উঠে আগুনের কাছে গেল। আগুনের সম্পূর্ণ ধ্যান তার কাজে। মোম গিয়ে আগুনের পাশে বসলো। আজকে দূরত্ব রেখে বসেনি, কিছুটা আগুনের শরীর ঘেঁষে বসেছে। মোমের উপস্থিতি টের পেয়ে আগুন পাশে তাকালো। মোমের গোমরা মুখ দেখে ভ্রু কুঁচকালো। ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলল। কিছু বলবে? আপনি ল্যাপটপে কি কাজ করছেন? স্টুডেন্টদের সাপ্তাহিক একটা পরীক্ষা নিব, সেটার জন্য প্রশ্ন তৈরি করছিলাম। ময়ূরী আপু ফোন করেছিল, মায়ের সাথেও কথা বলেছি। ল্যাপটপে নজর রেখে আগুন বলল। ভালো করেছো। মা জিজ্ঞাসা করেছিলেন আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে কিনা। মোমের কথায় আগুন ল্যাপটপ অফ করে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। এভাবে তাকাতেই মোম ভরকে গেল। আগুনের থেকে কিছুটা ছিটকে দূরে সরে গেল। আর একটু হলে নিচে পড়ে যেত। আগুন বিরক্ত হলো। চোয়াল শক্ত করে বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের এক বাহু চেপে ধরে নিজের কাছে আনলো। দাঁতে দাঁত চেপে ধমকে বলল। এভাবে ছিটকে সরে যাওয়ার কি আছে?
আমি কি তোমাকে খেয়ে ফেলবো? এক্ষুনি তো ফ্লোরে পড়ে ব্যথা পেতে। হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আগুন হাত ছেড়ে দিল, বলল, হাতে কিঞ্চিত চাপ পড়াই এই ব্যথা সহ্য করতে পারলে না, তাহলে ফ্লোরে পড়লে তো হাঁটুতে অথবা পায়ে ব্যথা পেতে, তখন কিভাবে সহ্য করতে? মোম গাল ফুলালো, মিনমিন করে বলল, আপনি ওভাবে তাকাবেন না আমার দিকে। কিভাবে তাকিয়েছি? একটু আগে যে তাকালেন সেইভাবে। আগুন ভ্রুকুচকে বলল, কোনো সমস্যা? সমস্যা মানে? অনেক বড় সমস্যা, এমন তির্যক দৃষ্টি ফেললে ভয় করে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। এমন আজগুবি কথা এই মেয়ে পাই কোথায়? যাই হোক, মায়ের কথার উত্তরে তুমি কি বলেছ? আমি বলেছি সব ঠিক আছে, গুড। পরক্ষণেই মোম ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, কিন্তু আমি তো মিথ্যা বলেছি। আপনার সাথে তো এখনো নিজেকে মানিয়ে নিতে পারিনি। বাবা বলে বড়দের সাথে মিথ্যা বলা উচিত না। তাহলে কি ছোটদের সাথে মিথ্যা বলা উচিত? মিথ্যা মিথ্যাই হয়, ছোট বড় দেখে হয় না। কারোর সাথেই মিথ্যা বলা ঠিক না। তাছাড়া তুমি তো মিথ্যা কিছু বলনি, তাহলে কান্না করার কি আছে? আশ্চর্য। মোম অবাক হয়ে বলল, মিথ্যা বলিনি। না তো, তুমি যদি আমার সাথে নিজেকে মানিয়ে নিতে না পারতে তাহলে কি আমরা দুজন এতটা কাছাকাছি থাকতাম? মোম গোল গোল চোখে একবার আগুনের দিকে তাকালো। চোখ দুটো ছলছল করছে। কি জানে মোমের কি হলো, হঠাৎ করেই আগুনকে ছোট্ট নরম হাতে জড়িয়ে ধরলো। মূলত মোমের এখন ভরসাযোগ্য একটা বুক চাই। মোমের মন খারাপ হলে, কোনো বিষয়ে কষ্ট লাগলে, কান্না পেলে, সেটা কোনো কারণে হোক বা কারণ ছাড়াই হোক, সেই সময় বাবা অথবা মায়ের বুকে মুখ গুজে পড়ে থাকে। এতে মোম শান্তি পায়। মোমের কাছে আগুন অবাক হয়ে গেল। এই মেয়েটাকে ও ঠিক বুঝে উঠতে পারছে না। কখন যে কি করে বসে কোনো কিছুই বোধগম্য হয় না। পাগল করে ছাড়বে ওকে। পর মুহূর্তেই হেসে ফেলল। নিজেও দুহাতে আগলে নিল পিচ্ছি বউকে। দুষ্টু হেসে মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মোমের মন মোমের মতোই গলে গেল। চমৎকার, এতে তো আমারই লাভ। একটা কথা জানো কি, চোখের আড়াল হলে ভালোবাসা কবে না। স্বপ্নের পথ চলা কখনো যে থামে না। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। আগুন দু হাতে মাথা চেপে শোয়া থেকে উঠে বসে। কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল। বাড়িতে থাকতে রাত জাগলে মিনা কফি বানিয়ে দিয়ে যেতেন। ফ্ল্যাটে আসার পর মাঝে মাঝে নিজে বানিয়ে খায়। গতকাল রাতেও তার কফির প্রয়োজন ছিল। মোমকে একবার বলতে চেয়েছিল কফি বানিয়ে দেওয়ার জন্য, তবে বলেনি, কারণ মোম তখন ঘুমিয়ে পড়েছিল। অলসতার জন্য আগুনেরও বানাতে ইচ্ছে করেনি। চোখ দুটো কচলে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মোম কোমরে ওড়না বেঁধে সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। ডাল দিয়ে আলু ভাজি রান্না করছে। কড়াই থেকে ঢাকনা সরিয়ে ভাজি নামিয়ে বাটিতে ঢেলে নিল। ডাল দিয়ে আলু ভাজি মোমের খুব পছন্দ। কয়েকদিন ধরে রুটি দিয়ে খেতে ইচ্ছে করছিল, সেজন্য আজকে রান্না করেছে। চুলায় তাওয়াটা বসিয়ে দিল গরম হওয়ার জন্য। এখন রুটিগুলো সেকে নিবে। আগুন রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বুকে দুই হাত গুজে মোমের কাজকর্ম দেখছে। মোম তাওয়া থেকে শেষ রুটিটা নামানোর সময় গরম তাওয়ার একপাশে হাত লেগে কিঞ্চিত পুড়ে গেল। এটাকে ঠিক পোড়া বলে না, অনেকটা ছ্যাঁকা খাওয়ার মতো। মোম হাত ধরে মৃদু আর্তনাদ করে উঠল। ইতোমধ্যে চোখে পানি চলে এসেছে। আর্তনাদ শুনে আগুন দ্রুত মোমের কাছে আসলো। ডান হাতের তালু সহ কবজি পর্যন্ত লাল হয়ে আছে। এখনো ফোসকা পড়েনি, তবে ফোসকা পড়তে কতক্ষণ। আগুন হাতটা বেসিনে নিয়ে পানি ছেড়ে সেখানে ধরলো। মোমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হাতে ভীষণ জ্বালা করছে। আগুন চট জ্বলতে ফ্রিজ থেকে বরফ এনে পোড়া স্থানে আলতো করে বরফ লাগিয়ে দিচ্ছে। চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে বলল, সব কিছুতে পাকনামি না করলে হয় না। কে বলেছিল তোমাকে ব্রেকফাস্ট তৈরি করতে আসতে? আমি বলেছিলাম? বারবার নিষেধ করেছি তোমাকে রান্নার কোনো কাজ করতে হবে না। প্রয়োজনে বাইরের খাবার খাবো। শুনলে না আমার কথা? রান্না করতে গিয়ে হাত পুড়ল কার? তোমারই তো। হাত পুড়ে এখন কষ্ট কে পাচ্ছে, আমি না তুমি? মোম ঠোঁট উল্টে কেঁদে বলল, আমার কি দোষ? আমি ইচ্ছে করে হাত পুড়েছি নাকি? এগুলো তো নতুন না। বাড়িতে থাকতে তো আমি রান্না করেছি, রুটিও বানিয়েছিলাম, আমার অভ্যাস আছে। কিন্তু আজকে যে
কিন্তু আজকে যে হাতে ছ্যাঁকা লেগে যাবে বুঝতে পারিনি। আগুন ধমকে বলে উঠল। শাট আপ। বেশি পাকড় পাকড় আমার পছন্দ না। আমার কথা শুনলে আজকে এরকম হতো না। বাচ্চা একটা মেয়ে যে সামান্য শাড়ি ঠিক করে সামলাতে পারে না, সে নাকি পুরো সংসারের দায়িত্ব সামলাবে। মোম শুকনো ঢোক গিলল, মিনমিন করে বলল। বকছেন কেন? আচ্ছা আর হবে না, এখন থেকে সাবধানে কাজ করব। আগুন কিছু বলল না। চুলা অফ করে মোমকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। রুমে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। ক্ষত স্থানে আলতো করে মলম লাগিয়ে দিল। মোমের হাতে এখন কিছুটা জ্বালা কমেছে, বরফ দেওয়াতে বেশ আরাম পেয়েছে। আগুন শাসিয়ে বলল। একদম চুপ করে বসে থাকবে। আমি ফিরে না আসা পর্যন্ত কোথাও যাবে না। কোথায় যাবেন আপনি? আপনি ফিরে আসলে যেতে পারবো। আগুন চোখ রাঙিয়ে তাকাতেই মোম দমে গেল। বুঝতে পেরেছে আগুন রেগে যাচ্ছে, সেজন্য চুপ করে রইল। আগুন রান্নাঘরে এসে একটা প্লেটের মধ্যে রুটি আর ভাজি নিয়ে পুনরায় ড্রয়িং রুমে ফিরে আসলো। রুটি ছিঁড়ে তাতে ভাজি নিয়ে মোমের মুখের সামনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল। হা করো, নিজের হাতে তো খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। মোম কোনো কথা বাড়ালো না, চুপটি করে খেয়ে নিল। কিছু বললেই এখন ফ্রিতে ধমক খেতে হবে। ধমক খাওয়ার থেকে আগুনের হাতে রুটি খাওয়া ঢের বেশি ভালো। আগুন খাবার খাইয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিজের হাতেই মোমকে পানি পান করিয়ে সাথে একটা ব্যথার মেডিসিন খাইয়ে দিল। হাত বাড়িয়ে মোমের ভেজা ঠোঁট মুছে দিল। আগুনের ছোঁয়ায় মোম মৃদু কেঁপে উঠল। মোম বলে উঠল। আপনি তো কলেজে চলে যাবেন, যান নাস্তা করে নিন। আমার কথা তোমাকে ভাবতে হবে না। মোম বার কয়েক পলক ঝাপটে গোল গোল চোখে চেয়ে বলল। আপনার কথা আমি ভাববো না তো কে ভাববে? আমি তো আপনার বউ, আপনার জন্য এখন থেকে বেশি চিন্তা তো আমাকেই করতে হবে, তাই না? আগুন জবাব দিল না। অন্যদিকে তাকিয়ে কিঞ্চিত মুচকি হাসল। মোমের দিকে ভ্রুকুচকে চেয়ে রাশভারী কণ্ঠে বলল। রুটিগুলো তো খুব সুন্দর করে বানিয়েছো, ভালোই গোল হয়েছে। আগুনের থেকে প্রশংসা শুনে মোমের মনটা খুশিতে নেচে উঠল। খুশিতে গদগদ হয়ে বলল। অনেকদিন পর বানিয়েছি বলে তেমন গোল হয়নি, নয়তো আমি আরো গোল করে রুটি বেলতে পারি। আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে। পর মুহূর্তেই মুখটা গোমরা করে বলল। শুধু রুটি খাবেন কি করে? আমি তো আপনার জন্য কিছু করতেই পারলাম না, তার আগেই হাত পুড়িয়ে ফেললেন। ব্যাপার না, ভাজি আছে তো, আমি ম্যানেজ করে নিব। মোম অবাক হয়ে জিজ্ঞেস করলো। আপনি ডাল দিয়ে আলু ভাজি খান? আগুন ফিচেল হেসে বলল। তাহলে জলদি খেয়ে নিন, কলেজে দেরি হয়ে যাবে তো। আর দয়া করে বাইরের থেকে খাবার অর্ডার করবেন না, বাইরের খাবার খেতে ভালো লাগে না। আমি কষ্ট করে দুপুরে রান্না করে নিব, অসুবিধা হবে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল। মুখটা একটু কম চালাতে পারো না? এমনিতে যখন কথা বলতে বলি তখন কিছু বলো না, চুপ করে থাকো। আর অন্য সময় তো কথা বলতে নিষেধ করলে বেশি করে বলো। মোম গাল ফুলিয়ে বসে রইল। এই লোকটা এমন কেন? ওনার মেজাজ কি সবসময় নাকের ডগায় থাকে নাকি? সারাক্ষণ শুধু ধমক দেয়। মোম মনে মনে ভিংচি কাটে। আইমানের ভার্সিটির পেছনের গেটের বাম দিকে একটা পুকুর আছে। জায়গাটা বেশ নিরিবিলি। বসার জন্য সিমেন্টের তৈরি 4-5টা বেঞ্চের মতো রয়েছে। অনেকগুলো গাছপালা আছে। গাছের ছায়ায় পরিবেশটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। ব্রেক টাইমে স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়। স্টুডেন্ট ছাড়াও আরও অনেক মানুষ আছে এখানে সময় কাটানোর জন্য। আইমানের গার্লফ্রেন্ড মাইশা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, বারবার ঘড়ির দিকে নজর বুলোচ্ছে, হয়তো কারো আসার জন্য অপেক্ষা করছে। আইমান আজকে ভার্সিটিতে না গিয়ে সরাসরি এই পুকুর পাড়ে চলে এসেছে। আজকে ওর প্রথম ক্লাস ইংরেজি স্যারের ক্লাস করতে ওর একদম ভালো লাগে না। বেটা ক্লাসের লেকচারের থেকে আজাইরা লেকচার বলে বেশি, সেজন্য সিদ্ধান্ত নিয়েছিল আজকে ইংরেজি ক্লাস করবে না। পুকুর পাড়ে বসে মাইশাকে দেখে খুশি হয়ে গেল। কোনো আওয়াজ না করে চুপি চুপি মাইশার পেছনে গিয়ে দাঁড়াতেই মাইশার চোখ দুটো চেপে ধরল। মাইশা নিজের চোখের উপর কারো হাতের ছোঁয়া পেতেই মৃদু চেঁচিয়ে বলল। রিমন প্লিজ, আমার হবু বর আমার সাথে দেখা করতে আসে, সে এসে আমাদের একসাথে দেখলে ভুল বুঝবে। আইমান মাইশার চোখ থেকে নিজের হাত সরায়নি, আর না নিজে মাইশার থেকে সরেছে। ও চুপ করে আছে। মাইশা বিরক্ত হয়ে চোখ থেকে হাত সরিয়ে পিছন ফিরতে ফিরতে তেজি কণ্ঠে বলে উঠল। এই, আমি কতবার বললাম চলে যাও, কথা কেন শুনছো না?
ছেঁচড়া মানুষের মতো আমার পিছনে পড়ে আছো। তোমার জন্য যদি আমার হবু বর আমাকে বলবো যে না, দেখো তোমার কি হাল করি আমি। পাখিটা বলতে পারলো না। আইমানকে দেখে চোখ বড় বড় করে তাকায় তার দিকে, শুষ্ক ঢোক গিলে বলে, হ্যাঁ আইমান, তুমি? আইমান একটা হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, অন্য কাউকে আশা করেছিলে নাকি? তা রিমনকে? নতুন মুরগি নাকি? আবার হবু বর, ওয়ান্ডারফুল। একসাথে 3 জনকে কিভাবে সামলাও জান? আইমান, আমার কথাটা শোনো, একটু সময় দেও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আইমান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, চুপ শালি, আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে তোর মুখের নকশা বদলে দেব। তোর বিয়ে হচ্ছে, আমাকে একবার বলতে পারতি। আমি কি নিষেধ করতাম নাকি? তোর জন্য সেদিন গুলটে কাকুর সাথে ঝগড়া হয়েছে, তারপর থেকে ওনার মেয়ে আমার ফোন ধরছে না। শালি, নিজে তো গেলি, সাথে আমার ওইটাকেও হাতছাড়া করলি। তোকে আমি ক্ষমা করব না। মাইশা হাত জোর করে বলল, আইমান প্লিজ, তুমি রাগ করো না। আর তুমি আমাকে তুই তোকারি কেন করছো? আমি এই বিয়ে করব না। বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের পর তুমি আমাকে এমনি একই রকম ভালোবাসবে তো? আইমান গাছের পাতা ছিঁড়ে সুর টেনে বলল, কেন নয়, বিবাহিত মেয়েদের আমার খুব ভালো লাগে। তোকে তুই বলছি, সেজন্য তোর উচিত আমাকে সালাম করা। আমার তো তোকে আরো অনেক কিছু বলতে ইচ্ছা করছে সোনা। বুঝলাম না। মানে তোর বিয়ে আমার সাথে হোক বা অন্য কারোর সাথে হোক, আমি তোকে সবসময় ভালোবাসবো। তবে একটা বিষয় আমি কনফিউজড। কোন বিষয়ে? এই যে আমি তোকে আজও কখনো ভালোবাসছি কিনা। তো আর একটা কথা বললে তোর হবু বরের সামনে তোর ইজ্জতের হালুয়া বানিয়ে ছাড়ব। লাস্ট কথা, তুই আর কোনো দিন আমার সামনে আসবি না। যদি কখনো ভুলেও আমার সামনে আসিস, তাহলে তোকে গুলটে কাকুর একজন ভাতিজা আছে না, মদখোর, তার সাথে তোকে বিয়ে দিয়ে দিব। তুই খুব ভালো করেই জানিস আয়মান কি করতে পারে। আউট, চোখের সামনে থেকে দূর হ। মাইশা ভয়ে ঢোক গিলল। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আইমান পুনরায় ডেকে আদেশের স্বরে বলল, ওই শোন, তোর একটা ছোট্ট বোন আছে না, ক্লাস 7-এ পড়ে? ওর সাথে আমাকে লাইন করিয়ে দিস তো। সেদিন দেখেছিলাম স্কুল ফাঁকি দিয়ে একজন ছেলের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল। ওই ছেলে থেকে আমি কিন্তু কম হ্যান্ডসাম না। ছেলেটার কোলের উপর বসে আইসক্রিম খাচ্ছিল। আহা, দেখতে কি রোমান্টিক লাগছিল রে। মনে মনে তো হবু বউকে খুব মিস করছিলাম। যা বললাম মনে থাকবে তো? মাইশা মেকি হেসে দুদিকে মাথা নাড়ালো। আইমান দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? চা শালি, ভাগ এখান থেকে। মাইশা কাচুমাচু হয়ে দৌড়ে আইমানের সামনে থেকে চলে গেল। ভেবেছিল আইমানকে পটিয়ে ওর বাবার বিশাল সম্পত্তিতে ভাগ বসাবে, কিন্তু ফাটা কপাল, সেটাও সম্ভব হলো না, আর হবেও না। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। মাইশা সেখান থেকে চলে গেলে আইমান দীর্ঘশ্বাস ছেড়ে সিমেন্টের তৈরি বেঞ্চের উপরে বসে পড়ল। পুকুরের হালকা ঢেউ খেলানো পানির দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, ডিয়ার হবু বউ, কোথায় তুমি? তোমাকে খুঁজে পাচ্ছি না তো। তুমি তাড়াতাড়ি চলে আসো। মাইরি, সত্যি বলছি, তুমি আসলে, আমি পিওর সিঙ্গেল হয়ে যাব। আগুন ঠিক করেছিল আজকে কলেজে যাবে না। মোমের হাত পুড়ে গিয়েছে, তাকে একা বাসায় রেখে কলেজে যাওয়াটা উচিত হবে না। মেয়েটার কোনো কিছুর প্রয়োজন হতে পারে। আগুন কলেজে চলে গেলে কোনো সাহায্যের দরকার হলে তখন কাকে বলবে? কিন্তু আজকে স্টুডেন্টদের সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার কথা ছিল, না গেলে কথার খেলাফত হবে। আমার মোমকে একা রেখেও যেতে পারছে না। কি করবে কিছুই মাথায় আসছে না। তখন কলেজের একজন দপ্তরিকে ফোন করে বলল, রুটিনে আজকে প্রথম ক্লাস কার সেটা দেখে যেন আগুনকে জানাই। আগুনের ক্লাস দুপুর 12টার দিকে।
দপ্তরে জানালেন প্রথম ক্লাস রাফি স্যারের। আগুন রাফি স্যারকে কল করে বলেছিল আজকে তার প্রথম ক্লাসে আগুন ক্লাস করাবে, আর রাফি যেন আগুনের ক্লাস টাইমে তার ক্লাসটা নিয়ে নেয়। আগুন জানিয়েছে ওর কিছু জরুরি কাজ আছে, সেজন্য ক্লাস টাইম বদলাতে হচ্ছে। রাফি কোনো দ্বিমত করেনি, রাজি হয়ে গিয়েছিল। অতঃপর আগুন কলেজে গিয়ে প্রথম ক্লাসের ঘন্টায় সাপ্তাহিক পরীক্ষাটা নিয়ে দ্রুত বাসায় চলে আসে। আগুনের ভয় হচ্ছিল দেরি হলে মোম যদি একা হাতে দুপুরের জন্য রান্না করতে লেগে যায়, তখন কাঁচা ঘায়ে পুনরায় ব্যথা পেয়ে আবার না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। মোম বারবার বলে দিয়েছে সে বাইরের খাবার খাবে না, বাসায় রান্না করবে। তাই যত দ্রুত সম্ভব বাসায় চলে এসেছে। মোম রান্না করছে আর তার পাশে আগুন দাঁড়িয়ে আছে। মোমকে রান্না করতে অনেকটাই হেল্প করেছে সে। মোম ঘেমে গিয়েছে, একে তো গরম, তার উপর রান্নাঘরে আগুনের তাপ। রান্নাঘরের ছোট্ট জানালাটা দিয়ে সরু রেখার মতো সূর্যের কিরণ ভেতরে আসছে, আর সেই কিরণ মোমের উপর এসে পড়ছে। মোমের চোখে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা সূর্যের আলোর মতো চকচক করছে। আগুন মোমের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, হাত বাড়িয়ে মোমের নাকে থাকা ঘামটুকু বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দেয়। মোম হকচকিয়ে যায়, অবাক হয়ে তাকায় আগুনের দিকে। কিছু না বলে পুনরায় রান্না করায় মন দেয়। আগুনের সেদিকে কোনো খেয়াল নেই, তার নজর মোমের ঘেমে যাওয়া গলার ভাঁজে। পরপরই বেহায়া চোখ দুটোর নজর পড়ে মোমের মসৃণ কোমরে, সেথায় মোমের ওড়না পেঁচানো। মোম ঘেমে যাওয়ায় গায়ের জামা ভিজে বেশ কিছু জায়গায় লেপ্টে আছে, দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। আগুন নেশাক্ত চোখে তাকিয়ে আছে পিচ্চি বউয়ের দিকে। হাত বাড়িয়ে কোমর স্পর্শ করতে উদ্ধত হতেই মোম বলল, রান্না তো প্রায় হয়ে এসছে, বাকিটা আমি সামলে নিতে পারবো। আপনি বরং রুমে গিয়ে গোসলটা করে নিন। সেই রান্নার শুরু থেকে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন, ঘেমে কি হয়েছে দেখেছেন? মোমের কথায় আগুনের হুঁশ ফিরল, বাড়িয়ে রাখা হাত গুটিয়ে নিল সহসা, গম্ভীর কণ্ঠে বলল, প্রয়োজন শেষ তো এখন দূরে সরিয়ে দিচ্ছ? মোম আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম, ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বলছেন এসব আপনি? আগুন থমথমে খেয়ে যায়, কণ্ঠে যথাসাধ্য গাম্ভীর্যতা বজায় রেখে বলল, না মানে তোমাকে এতটা হেল্প করেছি আর তুমি আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিলে না, এটা কি ঠিক? হেল্প করেছেন সেজন্য ধন্যবাদ দিতে হবে? কেন তুমি জানো না কাউকে হেল্প করলে তাকে ধন্যবাদ দিতে হয়? জি জানি, তবে আপনার হেল্প করাটা আমার কাছে স্বাভাবিক মনে হলো। ধন্যবাদ তো অপরিচিত কেউ হেল্প করলে তাকে দিতে হয়, কাছের মানুষদের ধন্যবাদ দিতে হয় সেটা জানতাম না। আগুন নিরেট স্বরে বলল, আমি তোমার কাছের মানুষ? মোম কোনো ভনিতা ছাড়াই সরল মনে বলল, জি। তাহলে এখন কেন দিলে না? কি দেইনি আপনাকে? আমি যেটা পাওয়ার যোগ্য। কিসের কথা বলছেন আপনি? আগুন বিরক্ত হলো। এখন বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, তবুও সে বিরক্ত। আগুন চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। লম্বা শ্বাস নিয়ে মোমের ঠোঁটের দিকে চেয়ে মোহনীয় কণ্ঠে বলল, ধন্যবাদ না দিলে অন্য কিছু দাও। কি দিব? আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, দিতে হবে না, সময় হলে আমি নিজেই নিয়ে নিব। আমার জিনিস নিয়ে আমি বড্ড সিরিয়াস, এতটুকু কোনো ছাড় দেই না, মাইন্ড ইট। কথাটা বলেই খ্রস্ত পায়ে রান্নাঘর ত্যাগ করলো, মোম বোকার মতো দাঁড়িয়ে। আগুন হঠাৎ মেজাজ কেন দেখালো সেটা নিয়ে ভাবছে। দুপুরের খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আগুন মোম, তক্ষুনি দরজার কলিং বেল বেজে ওঠে। আগুন গিয়ে দরজা খুলে দেয়, নাইমা দাঁড়িয়ে আছে, অদর কোণে তার মিটিমিটি হাসি। নাইমাকে দেখে আগুন চমকে যায়। এই সময় নাইমার আগমন সে মোটেই আশা করেনি। ঠাস করে নাইমার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। সহসা নাইমার মুখের হাসিটা মুছে যায়, মুখে নেমে আসে অমাবস্যার রাতের মতো অন্ধকার। এটা কি হলো? আগুন এভাবে দরজা কেন বন্ধ করে দিল? নাইমা সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে আগুনের ফোন নাম্বারে কল করলো। রিং হচ্ছে অথচ কল রিসিভ হচ্ছে না। নাইমা থেমে নেই, একের পর এক কল করেই যাচ্ছে। আগুন হন্তদন্ত হয়ে ডাইনিং রুমে এসে মোমের হাত ধরে টেনে বেডরুমে নিয়ে যায়। আগুনের এমন আচরণ মোমের মাথায় ঢুকলো না। মোমকে কিছু বলার সুযোগ না দিয়েই আগুন বলল, কিছুক্ষণ এই রুমে চুপ করে বসে থাকবে, রুম থেকে বের হবে না। আমি বললে তবেই রুম থেকে বাইরে আসবে। মোম মেনে নিল আগুনের কথা, মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। আগুন মোমকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। চটজলদি এগিয়ে গিয়ে মেইন দরজা খুলে নাইমাকে ভেতরে আসতে বলে। আগুন ভেবে পায় না একটা মানুষ ঠিক কতটা নির্লজ্জ হলে এতক্ষণ দরজা বন্ধ থাকা সত্ত্বেও চলে না গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে পারে। নাইমা ভেতরে এসে মৃদু রেগে বলল,
তখন ওইভাবে দরজা কেন বন্ধ করে দিয়েছিলে, আর এখন কেন দরজা খুলেছিস? কি লুকাচ্ছিস আমার থেকে বল? আগুন ভ্রু কুচকে পাল্টা প্রশ্ন করলো। তার আগে বল, তুই এই সময় আমার বাসায় কি করছিস? আজও তোর বাসায় আসতে আমাকে আবার সময় দেখতে হবে নাকি? অবশ্যই হবে। মানুষের পার্সোনাল প্রাইভেসি বলেও একটা কথা আছে। কোনো কিছু না জানিয়ে এভাবে একা একজন মেয়ে হয়ে কারো বাসায় আসা উচিত না। বিষয়টা তো তখন আরও সিরিয়াস যখন সেখানে শুধু ছেলে থাকে। নাইমা ভাবলেশহীনভাবে বলল। আমি এত কিছু ভাবি না, আর না কোনো কিছু ভাবতে চাচ্ছি। এখন বল, দরজা কেন বন্ধ করেছিস? আগুন রাশভারী কণ্ঠে জবাব দিল। সেটা বলার তোকে কোনো প্রয়োজন মনে করছি না। তুই কিভাবে জানলি আমি এখন বাসায় আছি? তোর কিছু বলার থাকলে বল, তারপর চলে যা। আমি তোর কলেজে গিয়েছিলাম, সেখানে থেকে জানতে পারি তুই আরো অনেক আগে বাসায় চলে এসেছিস। ভাবলাম তোর শরীর খারাপ করলো কি না, সেজন্য দেখতে এসেছিলাম, আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ দিচ্ছি। তোকে না বলেছি হুটহাট আমার কলেজে চলে যাবি না? তবু কেন গিয়েছিস? আমার তোকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্য গিয়েছিলাম। দেখা শেষ, তাহলে এখন চলে যা। এভাবে বলছিস কেন? লাঞ্চ না করার একটা কফি তো খাওয়াতে পারিস। আগুন ভ্রু কুচকে নাইমার দিকে তাকিয়ে আছে, তপ্ত শ্বাস ছেড়ে বলল। এই ভর দুপুরে কেউ কফি খায়? আচ্ছা বস, আমি বানিয়ে আনছি। আমিও আসি তোর সাথে। নো নিড। ওকে। নাইমা ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে পেছন থেকে আগুনকে ডেকে বলল। তোর জন্য এক কাপ আনিস, একা খেতে ভালো লাগে না। আগুন কফি বানাচ্ছে, রাগ যেন তরতর করে বেড়ে যাচ্ছে। চেয়েও কিছু বলতে পারছে না, দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। নাইমার মনে সন্দেহের বীজ বপন শুরু হয়ে গিয়েছে। আজকে আগুনের আচরণ ওর কাছে স্বাভাবিক লাগছে না। এর আগে অনেকবার আগুনের ফ্ল্যাটে এসেছিল দেখা করার জন্য, তখন তো এভাবে রিয়্যাক্ট করেনি। তাহলে আজকে এমন ব্যবহারের কারণ কি? বাসায় কি এমন কিছু আছে যেটা আগুন তাকে দেখাতে চাচ্ছে না? থাকলে সেটা কি হতে পারে? নাইমা চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে অবলোকন করছে। আগুনের রুমের দিকে দৃষ্টি পড়তেই ভ্রুকুচকে ফেলল। আগুন বাসায় একা থাকে, বাইরে থেকে বেডরুমের দরজা আটকানো কেন? রুমে কি আছে কিছুই বোধগম্য হলো না। আগুন কফি নিয়ে এসে নাইমাকে দিল। নাইমা কফিটা নেওয়ার সময় ইচ্ছে করে আগুনের হাতের আঙ্গুল স্পর্শ করে কফির মগটা হাতে তুলে নিল। আগুনের কাছে এটা স্বাভাবিক, কফি নেওয়ার সময় হাতে টাচ লাগতেই পারে। তবে সে তো আর জানে না নাইমা এটা ইচ্ছা করে করেছে। নাইমা কফির মগে এক চুমুক দিয়ে বলল। আমার জন্য কফি আনলি, তোর জন্য আনিসনি কেন? তোর খেতে ইচ্ছে করছে তুই খা, আমি এ সময় কফি খাই না। দাঁড়িয়ে আছিস কেন? বস। আগুন নাইমার থেকে দূরত্ব বজায় রেখে বসলো। বিষয়টা নাইমার মোটেও ভালো লাগলো না। কিছুটা ঝাঁস নিয়ে বলল। এভাবে দূরে বসে কি আছে? আমার সাথে গেছে বসে কি তোর গায়ে পুষ্প পড়ে যাবে? আগুনের ভীষণ মেজাজ খারাপ হচ্ছে, রাগ হচ্ছে নাইমার উপর। ইচ্ছে করছে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। নাইমার খোঁচা মারা কথাটি হজম হচ্ছে না, কিন্তু ও এখন রাগ দেখাতে যাচ্ছে না। মোম বাসায় আছে, সিন ক্রিয়েট করাটা ঠিক হবে না। চাপা সরে ধমকে গম্ভীর কণ্ঠে বলল। মুখ সামলে কথা বল। ঘেঁষাঘেঁষি করা তোর স্বভাব আমার না, সেটা তুই খুব ভালো করেই জানিস। কফি খাওয়া শেষ, এখন তুই আসতে পারিস। আর একটু থাকি। তুই কি লাঞ্চ করেছিস? না করলে চল একসাথে লাঞ্চ করে আসি। আগুনের কণ্ঠ ফুরে এবার রাগটা বেরিয়ে আসলো। মৃদু চিৎকার করে বলল। আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি নাইমা, তোর আগমনে আমি সত্যি বিরক্ত। আর জ্বালাস না, আমার মাথাটা খুব ধরেছে, রেস্ট নিব প্লিজ। নাও ইউ ক্যান লিভ। নাইমা খেয়াল করলো আগুন রেগে যাচ্ছে, তাই আর বেশি ঘাটল না। ভেবেছিল বেডরুম কেন বাইরে থেকে লক করে রেখেছে জিজ্ঞাসা করবে, সাথে এটাও জেনে নিবে ওই রুমে কী আছে। কিন্তু আগুনে রেগে যাওয়া দেখে কথাগুলো গিলে নিল। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল। ওকে, রিল্যাক্স, ডোন্ট বি এক্সাইটেড। আমি চলে যাচ্ছি, তুই শান্ত হ। নাইমা চলে গেলে আগুন রুমে গিয়ে মোমকে ডেকে নিয়ে আসে।
মেয়েটা নিশ্চয়ই খিদে পেয়েছে। আগুন আসতেই মোম মিনমিন করে জিজ্ঞেস করলো, কে এসেছিল বাসায়? আপনার পরিচিত কেউ? হ্যাঁ, এখন খেতে চলো। মেয়েটা কে ছিল? আগুন চমকে ওঠে, অবাক হয়ে মোমের দিকে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কিভাবে বুঝলে সে মেয়ে ছিল? মেয়েটা যখন কথা বলছিল তখন তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছিলাম। বাহ, আমার বউ তাহলে শুধু ভীতু নয়, বুদ্ধিমতীও। যাক, ভালোই হয়েছে। একটু একটু বুদ্ধি না থাকলে আবার চলবে কি করে? বললেন না তো মেয়েটিকে। আপনার কি হয়? নাইমা আমার ফ্রেন্ড, স্কুল কলেজে একসাথে পড়াশোনা করেছি, ক্লাসমেট ছিল। ইন্টার শেষে সে মেডিকেলে ভর্তি হয়, পেশায় সে একজন ডক্টর। ও। খাবে না? জলদি চলো, ক্ষুধা পেয়েছে তো। বলুন। আগুন হাত ধরে মোমকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, চেয়ার টেনে মোমকে বসিয়ে দেয়, নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। প্লেটে ভাত তরকারি আগুন বেড়ে দিল। আগুন খাওয়া শুরু করে দিয়েছে। মোম হাতে খেতে পারছে না, কিভাবে খাবে? সকালেই তো হাত পুড়ল, হাতে জ্বালা না করলেও ব্যথা আছে, হাতের তালুতে ফোসকা না পড়লেও কবজিতে দুটা ছোট ছোট ফোসকা পড়ে গিয়েছে। মোম বাম হাতের সাহায্যে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে, তবে ঠিকমতো খেতে পারছে না। এক পর্যায়ে হাত ফসকে চামচটা ফ্লোরে পড়ে গেল, সাথে সাথেই টুংটাং শব্দের মৃদু আওয়াজ শোনা গেল। আগুন চৌকিতে তাকালো, সে ভুলেই গিয়েছিল মোমের হাত পুড়েছে। মোম নিচু হয়ে ফ্লোর থেকে চামচ উঠাতে আগুন বাধা দেয়। মোম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আগুন চামচটা উঠিয়ে ডাইনিং টেবিলে রাখে, ধমকে দাঁতে দাঁত চেপে বলল, হাত দিয়ে খেতে পারছো না? বলনি কেন? কাজের সময় কথা বলো না, অন্য সময় তোতা পাখির মতো বলি আওড়াও। মোম মাথা নিচু করে নিল, কিছু বলল না। ইতোমধ্যে তার চোখে পানি চলে এসেছে। এভাবে ধমক দেওয়ার কি আছে? সুন্দরভাবেও তো বলা যায়। আগুন কি জানতো না মোমের হাতে ব্যথা? তাহলে কেন ধমকাচ্ছে? মোম গাল ফুলিয়ে বসে রইল। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে, মোমের সামনে থেকে ভাতের প্লেট সরিয়ে নেয়। আগুনের প্লেটে অর্ধেক খাওয়া এঁটো ভাতের সাথে মোমের প্লেটের ভাত তরকারি ঢেলে নিল। নিজ হাতে ভাত মেখে মোমের মুখের সামনে ধরল, শান্ত কণ্ঠে বলল, মাথা তুলো মোম। মোম মাথা তুলে তাকালো আগুনের দিকে। অমনি টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার মসৃণ গাল বেয়ে। আগুন বুঝতে পারল মোমের চোখের জলের কারণ। বাম হাতের সাহায্যে মোমের চোখের পানি মুছে দিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না, ভাত খাওয়ার সময় কান্না করতে নেই। আচ্ছা, আর ধমক দিব না। আসলে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না। সরি, মুখ খুলো। তোমাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আগুন পুনরায় বলতেই মোম এক লোকমা ভাত মুখে পুরে নিল। আগুন যত্ন নিয়ে মোমকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া শেষে মোমকে রুমে যেতে বলে সব কিছু নিজে গুছিয়ে রাখলো। এঁটো প্লেটগুলোও নিজেই ধুয়ে নিল। মোম নিষেধ করেছিল, তবে আগুন শোনেনি, ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখে মোম রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আগুন ট্রাউজারের পকেটে হাত গুজে ভ্রু কুচকে তাকায়, নিজের ফর্মে ফিরে এসে চেঁচিয়ে বলে উঠল, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না রুমে যেতে বলেছি? একদিন না বলেছিলাম কথার অবাধ্যতা আমি পছন্দ করি না? মোম ঠোঁট উল্টে মিনমিন করে বলল, রুমে একা ভালো লাগছিল না। আমার সাথে থাকতে ভালো লাগে? মোম সরল মনে উত্তর দিল, হ্যাঁ। আমি রেগে কথা বলি, তাতেও ভালো লাগে? হ্যাঁ। আমি ধমক দিলে সেটাও ভালো লাগে? হ্যাঁ। আমার আর কি কি ভালো লাগে? আপনার হালকা ছাঁটাই করা চাপ দাড়ি আর বুক। কথাটা বলেই সহসা জিভ কাটলো, চোখ দুটো খিচে বন্ধ করে ফেললো। ছি, বলতে বলতে বেশি বলে ফেলেছে, এখন লজ্জা লাগছে। আগুন ঠিকই বলে, কাজের সময় কিছু জিজ্ঞেস করলে বলে না, অথচ অন্য সময় মুখে খই ফুটে যেন। মোমের অবস্থা দেখে আগুন ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে, একটু ঝুঁকে মোমের চোখে ফু দেয়। মোমের শরীর মৃদু কেঁপে ওঠে, ফট করে চোখ খুলে পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের চোখের দিকে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, নজর নামিয়ে নেয়। আর এক মুহূর্ত অপেক্ষা করল না, এক ছুটে বেডরুমে চলে যায়। মোমের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে আগুন। মোমের পায়ের নুপুরের রিনঝিন শব্দে বুকের ভেতর এক পশলা বৃষ্টির ন্যায় ছুঁয়ে গেল। বুকের বাম পাশে হাত রেখে আগুন বলে উঠল, ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে, তুমি রাঙিয়ে নিও তোমার মনে। অবুঝ এ মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে, তুমি সাজিয়ে নিও তোমার জীবনে। ভোরের সময় প্রকৃতির দেখা খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য।
ভোরের আবহাওয়া শরীর মন উভয়ের জন্যই ভালো। রোদ্দুরের চোরা বালি যেমন চিকচিক করে, ঠিক তেমনই সকালে সূর্যের থেকে আসা কিরণ গাছের পাতার উপর পড়লে সেটার ঝলকানির দেখা মেলে। মোমের কাছে ভোরের আলো চমৎকার লাগে। গ্রামে থাকতে ভোরে ঘুম থেকে উঠে বান্ধবীদের সাথে নদীর পাড়ে চলে যেত। নদীর পানির মধ্যে সূর্যের রশ্মি পড়লে শান্ত নদীর পানিগুলো চিকচিক করত। সেই সময় আকাশের ঝাঁক বেঁধে একদল পাখি উড়ে যেত। নদীর পাড়ের ছোট ছোট ঘাসফুলগুলো সূর্যের আলোতে যেন হেসে উঠত। মোম এসব কিছু তৃপ্তির সাথে অনুভব করত। কতদিন হয়ে গেল মোম এসব কিছুই দেখতে পারে না। বাবা মা মনিয়ার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, মোম যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে নিশ্চয়ই বাবা মার সাথে থাকতে পারত। কেউ তাকে সম্পর্কের অজুহাত দেখিয়ে পরিবার থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারত না। কিন্তু সেটা কি আজও সম্ভব? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, আজ না হোক কাল পরের বাড়ির বউ হয়ে তো যেতেই হতো। কালের নিয়ম এত নিষ্ঠুর কেন? কেন মেয়েরা ছেলেদের মতো বিয়ের পরও বাবা মার কাছে থাকতে পারে না? থাকতে পারলে আজ মোমের এত কষ্ট লাগতো না, বাড়ির জন্য মন উতলা হতো না। ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে গ্রিলের উপর 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে কত শত ভাবনায় বিভোর মোম। চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে ড্রয়িং রুমের সোফায় বিষণ্ণ মনে বসে পড়ল। সম্মুখে টিভির থেকে কার্টুনের হাসির আওয়াজ ভেসে আসছে। মোম গালের উপর 2 হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। এতদিনে আগুনের ফ্ল্যাটে টিভি ছিল না, কিন্তু মোমের একাকিত্বের জন্য গতকাল টিভি এনে দিয়েছে আগুন। আগুন আনতে চায়নি, রাশেদের কথায় আনতে বাধ্য হয়েছে। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আগুন এখনো ঘুম থেকে ওঠেনি। মোম কফি বানিয়ে ফ্লাস্কে ভরে একটি মগ সহ রুমে রেখে এসেছে। আগুন কখন ঘুম থেকে উঠবে ঠিক নেই, ততক্ষণে কফি ঠান্ডা হয়ে যেতে পারে, সেজন্য ফ্লাস্কে ভরে রেখেছে। এমনিতে তো আগুন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তবে আজকের দেরি হওয়ার কারণ বুঝতে পারল না মোম। আজকে মোমের সকালের জন্য নাস্তা তৈরি করতে হয়নি। একটা ছেলে এসে হোটেলের তৈরি নাস্তা দিয়ে গিয়েছে। মোম খায়নি, গাল ফুলিয়ে বসে আছে, ভালো লাগছে না। আরও কিছুক্ষণ পর কফি হাতে ড্রয়িং রুমে আসলো আগুন। মোমকে দেখে ভ্রুকুচকে তার নিকট এগিয়ে গেল। মোম আগুনকে একবার দেখে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। আগুন গম্ভীর কণ্ঠে বলে উঠল, চুপচাপ বসে আছো কেন? মন খারাপ? মোম ঠোঁট উল্টে বলল, আমি বাড়ি যেতে চাই। কতদিন হলো বাবা মাকে দেখি না। আগুন কফির মগে চুমুক দিয়ে বলল, সেটা এখন সম্ভব না। আমি যাবই। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাশভারী কণ্ঠে জবাব দিল। তেরামি করছো? মোম দমে গেল, গাল ফুলিয়ে মিনমিন করে বলল, এমন করছেন কেন? একবার দেখা করেই চলে আসবো। থাকার জন্য বায়না করব না, সত্যি। আমার সময় নেই, তাছাড়া কলেজ থেকে ছুটি পাবো না। কথার প্রেক্ষিতে আর কোনো ফিরতি জবাব এলো না। মোম চুপ করে আছে, মাথাটা নিচু করে নিল। আগুন নিজেই বলল, ছুটি পেলে নিয়ে যাব। এখন এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করো না। ময়ূরী আসছে বাসায়। মোম চকিতে তাকালো, চেঁচিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ময়ূরী আপু আসছে মানে? আগুনের মেজাজ খারাপ হলো, তাতে দাঁত চেপে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? আর আসছে মানে কি? হ্যাঁ, তুমি কি চাও না তারা আসুক? ওকে, আমি তাদের আসতে নিষেধ করে দিচ্ছি। মোম ছটফট কণ্ঠে বলল, না না না, নিষিদ্ধ কেন করবেন? ময়ূরী আপু আসবে, আমি তো ভীষণ খুশি। আপু একাই আসবে, আর কেউ আসবে না? কফিতে শেষ চুমুক দিয়ে আগুন বলল, মনে হয় বাবা মা আইমান সহ সবাই আসবে। ময়ূরী ফোন করে বলল আজকে এই বাসায় আসছে। সবাই আসলে খুব ভালো হবে, কত মজা হবে। ওনারা যেহেতু সবাই আসছে, আপনি বরং কিছু বাজার নিয়ে আসুন। ঘরে যথেষ্ট বাজার আছে, তবু আপনি আরও কিছু নিয়ে আসুন। তোমাকে বলতে হবে না। ময়ূরীর সাথে কথা বলার পরপরই আমি দারোয়ান কাকাকে ফোন করে বলে দিয়েছি। মোম হেসে বলল, ধন্যবাদ মাস্টার মশাই। আগুন ভ্রুকুচকে চওড়া গলায় বলল, ধন্যবাদ কেন? মোম চনমনে কণ্ঠে বলে উঠল, এই যে মন ভালো করার মতো একটা খবর শোনালেন। শোনো, সামনে একটা ইভেন্ট আসছে। আমাদের কলেজ থেকে গেট টুগেদারের আয়োজন করা হবে, তোমাকেও নিয়ে যাব। জি ঠিক আছে। আগুন উঠে দাঁড়ালো, যেতে যেতে শান্ত কণ্ঠে বলল, মাস্টার মশাই ডাকটা খারাপ না, চাইলে তুমি আমাকে এই নামে সম্বোধন করতে পারো। তোমার মিষ্টি কণ্ঠে ডাকটা শুনতে বেশ ভালোই লেগেছে। সত্যি সত্যি আগুনের ফ্ল্যাটের রাশেদ, মিনা, ময়ূরী, আইমান এসে হাজির।
আসার সময় মোমের জন্য মিনা নিজ হাতে পাকোড়া বানিয়ে এনেছেন। মিনা জানেন মোম পাকোড়া খেতে কতটা ভালোবাসে। মোমের তো খুশির অন্ত নেই। এতক্ষণ মন খারাপ থাকলেও শ্বশুরবাড়ির লোকদের দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। সেলিনাকে নিয়ে আসতে বললে মিনা জানালেন সে বাড়িতে গিয়েছে। মিনা এসে রেস্টের সময় পাননি, রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। মোমের কাছে বাসাটা এতদিন মরা মরা লাগছিল, আজ যেন বাসাটা সতেজতা ফিরে পেল, হয়তো আপনজনদের আগমনে। মোম তোতা পাখির মতো রাজ্যের সকল কথা জুড়ে দিয়েছে। মিনা মনোযোগ দিয়ে তার সব কথা শুনছেন। তার কথার মধ্যে আগুনের নামে অভিযোগ বেশি। আগুন তাকে কথায় কথায় ধমক দেয়, হুটহাট মেজাজ দেখায়, রাগ দেখায়, এটা করবে না, সেটা করবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, আরও কত কি। মোমের বিচারে মিনা ঠোঁট টিপে হাসেন। আর ময়ূরী তো ময়ূরী, এসব কথা রেশ ধরে মোমকে লজ্জা দিচ্ছে। অগত্যা মোম আর কথা বাড়ালো না, চুপ হয়ে যায়। মিনা বললেন,